হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো আশা করি। তো আজকে আমরা প্রতিরক্ষার সেকেন্ড অংশটা পড়ব। প্রতিরক্ষার প্রথম অংশটা আমরা পড়ছিলাম অ্যান্ড আশা করি প্রথম অংশটা তোমাদের সবার ভালো করে পড়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সেকেন্ড অংশটাতে যাব। আমরা প্রথম অংশে কি পড়ছি সবার কি মনে আছে? আমরা প্রথম অংশে প্রতিরক্ষার যেই অর্গানগুলো ছিল, অঙ্গগুলো ছিল, সেইগুলো পড়ছি। তারপরে কি কি কোষ আছে সেইগুলো আমরা পড়ছি, তাই না? তারপরে প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এই দুইটা পড়ছি। আজকে হলো আমাদের কাজ হলো তৃতীয় প্রতিরক্ষা স্তর, যেটা একটা ইনেট ইমিউনিটি, এর মধ্যে অ্যাডাপ্টেবল ইমিউনিটি আছে। এই জিনিসগুলো হচ্ছে পড়া, যে তৃতীয় প্রতিরক্ষা স্তরটা সবচেয়ে বেশি যে শক্তিশালী, এটা আসলে কিভাবে কাজ করে। আমি গতদিন বলছি যে এটা কিন্তু অনেক বেশি মজার। সো সিস্টেমটা আমি বারবার বলতেছি, ইমিউন সিস্টেমটা কিন্তু আসলে অনেক কমপ্লেক্স। একটার সঙ্গে একটা মিলানো, একটার মধ্যে দিয়ে আরেকটা কীভাবে যাচ্ছে এটা বোঝাটা খুবই ডিফিকাল্ট। বাট তোমাদের এই লেভেলের জন্য আমি একটা সবসময় সিম্পলিফাইড একটা ভার্সন তোমাদেরকে পড়াচ্ছি, সিম্পলিফাইড, একদম সিম্পলিফাইড ভার্সন। এবং তোমাদের জন্য এটাই মোর দ্যান এনাফ, এটা বোঝাটাই মোর দ্যান এনাফ, ঠিক আছে? কিন্তু তুমি যদি সবগুলা মানে আসলে ডিটেলসে পড়তে যাও, তোমার এত প্যাচ লেগে যাবে, তুমি কিছুই বুঝতে পারবে না। সো আমরা কী করবো, আমরা সিম্পলিফাইড ভার্সনটা পড়বো, হুইচ ইজ অলসো রাইট। অ্যান্ড তোমাদের জন্য ওইটা বোঝাটাও অনেক বেশি মানে কি বলবো, ক্রেডিটের ব্যাপার। তুমি যদি সিম্পলিফাইড ভার্সনটাও খুব ভালো করে মনে রাখতে পারো। সো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা তৃতীয় যে প্রতিরক্ষা স্তর, এইটা নিয়ে আজকে শুরু করব। তাহলে সর্বশেষ আমাদের প্রথম এবং দ্বিতীয় এই দুইটাকেও ভেদ করে যদি কেউ চলে আসে, ভেদ করে চলে আসা বলতে আমি যেটা বোঝাচ্ছি, ধরো প্রথম প্রতিরক্ষা স্তর কেউ ভেদ করে চলে আসলো, এরপরে তো ম্যাক্রোফেজ কাজ করতেছে, নিউট্রোফিল কাজ করতেছে, তাই না? তোমরা জানো। এখন ম্যাক্রোফেজ একটা সময় কাজ করতে 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 এক্সস্টেড হয়ে যায়, ঠিক আছে? সে আর পারতেছে না, এত ফাইট করে সে পারতেছে না। তখন সে তার এই যে ইমিউন মিলিটারি সিস্টেম, এই মিলিটারি বা সৈন্যদের মধ্যে আরও মানুষজনকে ডাকা শুরু করে, ঠিক আছে? আরও মানুষজনকে ডাকা শুরু করে, এবং তখনই তৃতীয় প্রতিরক্ষা স্তর বা একেবারে থার্ড লাইন অফ ডিফেন্সের মানুষজন, সৈন্যরা, মিলিটারিরা তখন আসতে থাকে। তো জিনিসটা কিভাবে হয় দেখো। প্রথমে বলতেছে যে এই যে তৃতীয় প্রতিরক্ষা স্তরটা, এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে সহজাত আর একটা হলো অর্জিত। এই দুইটা টার্ম আমরা গতকালকেও গত দিনে আমরা পড়ছি। একটা হচ্ছে সহজাত, একটা হচ্ছে অর্জিত। সহজাত মানে হচ্ছে তুমি জন্মের সময় যেটা পাচ্ছ, হ্যাঁ, তোমার জন্মের থেকেই যেই জিনিসপত্রগুলো তোমার মধ্যে আছে, সেই যে প্রোটেক্টিভ সিস্টেমগুলো, এটা হচ্ছে তোমার সহজাত। আর যেটা, এবং ওটা তোমার আজীবন থাকবে। আর যেটা অর্জিত, সেটা কি? সেটা হচ্ছে তোমার বডিতে একটা ভাইরাস বা কোনো একটা জীবাণু বা কিছু একটা ঢুকছে, একটা ব্যাকটেরিয়া ঢুকছে, এরপরে তোমার বডি ওইটার রেসপন্সে কোনো একটা প্রোটেক্টিভ সিস্টেম তৈরি করছে, ওইটা হলো তোমার অর্জিত। ওকে, তো মানে সহজাতের মধ্যে সবচেয়ে যে পপুলার যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে একটা হলো এই যে ইনফ্লামেশন, হ্যাঁ, একটা তো প্রতিবন্ধক ব্যারিয়ার অবশ্যই আছে, এরপর আছে ইনফ্লামেশন, ইনফ্লামেটরি সিস্টেম, এরপর আছে কমপ্লিমেন্ট সিস্টেম, তারপর আছে ইন্টারফেরন, হ্যাঁ, আচ্ছা, তারপরে ন্যাচারাল কিলার সেল, সহজীবী ব্যাকটেরিয়া। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্ম থেকেই আছে আমাদের মধ্যে, আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। আর অর্জিত প্রতিরক্ষা হচ্ছে কোনো একটা জীবাণু যখন ঢুকলো, সেই জীবাণুটা ন্যাচারালি তোমার বডিতে ঢুকতে পারে। আবার আমরা কি করি, ভ্যাকসিন দিই, তাই না? ভ্যাকসিন কি তোমরা জানো? ভ্যাকসিন কিন্তু আসলে জীবাণু, ঠিক আছে? যেই ভাইরাসের এগেইনস্টে আমরা দেহে প্রোটেকশন চাই, তুমি যদি করোনা ভাইরাসের এগেইনস্টে তুমি ভ্যাকসিন নিচ্ছ, যেটা, ওই ভ্যাকসিনের মধ্যে কিন্তু বেসিক্যালি করোনা ভাইরাসেরই জিনিসপত্র আছে, হ্যাঁ, কিন্তু সেটা এত অল্প মাত্রায় আছে যেটা তোমার ক্ষতি করতে পারবে না, বাট জাস্ট একটা স্টিমুলেশন রিয়াকশন তৈরি করবে যাতে তোমার বডিতে প্রোটেক্টিভ সিস্টেমটা তৈরি হয়। সো ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু আমরা বডিতে জীবাণু ইন্ট্রোডিউস করি, ওকে? তো এই জন্য তোমার বডিতে যখন কোনো জীবাণু বা ভ্যাকসিন, যেটা নিষ্ক্রিয় জীবাণু, এইগুলো যখন ঢোকানো হয়, তখন তোমার বডিতে একটা রেসপন্স, একটা ইমিউন সিস্টেম একটা তৈরি হয়। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অর্জিত প্রতিরক্ষা, ওকে? আচ্ছা, এখন দেখো, এই দুইটা মানে এই জিনিসটার মধ্যে দুইটা মানে পার্ট আছে। একটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি, মানে অর্জিতর মধ্যে আর কি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, আর একটা হলো প্যাসিভ ইমিউনিটি। তোমাদের এখানে বইতে 4টা টার্ম আছে, একটু বোঝা দরকার। একটা হলো সক্রিয় প্রতিরক্ষা, আর একটা কি বললাম, আর একটা হলো অক্রিয় প্রতিরক্ষা। সক্রিয়র মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়। আবার অক্রিয় যেটা মানে প্যাসিভ যেটা, সেটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। তাইলে প্রাকৃতিক সক্রিয়, কৃত্রিম সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়, তোমাকে বুঝতে হবে এই 4টা জিনিস আসলে কি। এবং প্রশ্নে আসবে
সেটা হলো এই উদাহরণগুলা। যে হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ, এটা কিসের উদাহরণ? তোমাকে বলতে হবে প্রাকৃতিক সক্রিয় বা ন্যাচারাল অ্যাক্টিভ। তোমাকে বলতে হবে যে ভ্যাকসিন, হ্যাঁ, এগুলা কিসের উদাহরণ? তোমাকে বলতে হবে কৃত্রিম সক্রিয় অথবা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। ঠিক আছে? সো এটা একটু প্যাচগোছ লেগে যায় সবার, আমি তোমাদের জন্য খুব সহজ করে বুঝাই বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে অ্যাক্টিভ কী জিনিস আর প্যাসিভ কী জিনিস। হ্যাঁ, অ্যাক্টিভ কী জিনিস আর একটা হচ্ছে প্যাসিভ কী জিনিস। তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হলো প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভের বাংলা হচ্ছে সক্রিয়, প্যাসিভের বাংলা হচ্ছে অক্রিয়। আচ্ছা, এরপরে আসবে আমাদের ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। অ্যাক্টিভ কথাটার মানে হচ্ছে, ধরো এইটা হচ্ছে তোমার হিউম্যান বডি, হ্যাঁ, এটা হলো তোমার হিউম্যান বডি। কথা হইল এইখানে মেইন জিনিসটা হলো অ্যান্টিবডি। ঠিক আছে? তোমার প্রোটেকটিভ সিস্টেমটা হইলো, প্রোটেকশন কে দিবে? অ্যান্টিবডি। এটা মাথায় রাখতে হবে। তোমার অর্জিত যে সিস্টেমটা, হ্যাঁ, এইটাতে তোমার প্রোটেকশনটা দিবে কে? অ্যান্টিবডি। অ্যাক্টিভ বা প্যাসিভ কথাটা নির্ভর করে অ্যান্টিবডিটা কিভাবে কোথায় উৎপন্ন হচ্ছে এইটার উপরে। তুমি যদি তোমার বডির মধ্যে কোনো একটা ভাইরাস বলো, কোনো একটা জীবাণু বলো, অথবা ভ্যাকসিন বলো, তাহলে দুইটা জিনিস হতে পারে। সেটা কোনো একটা জীবাণু হতে পারে, কোনো ভ্যাকসিন হতে পারে। জীবাণু হতে পারে, ভ্যাকসিন হতে পারে। তো ভ্যাকসিনও কিন্তু আলটিমেটলি একটা জীবাণু, তাই না? আমরা এটা বলছি। বাট এই জীবাণুটা হলো ন্যাচারাল, মানে প্রকৃতি থেকেই আসে। এই জীবাণুটা হলো কি? ন্যাচারাল, প্রকৃতি থেকে আসে। বাট ভ্যাকসিনটা কি? আমরা আর্টিফিশিয়ালি বানাই, একটা জীবাণুকে মেরে টেরে ওর মধ্যে কেমিক্যাল যোগ করে আমরা বানাই। এটা হইলো আর্টিফিশিয়াল। ঠিক আছে? এটা হচ্ছে আর্টিফিশিয়াল। তাহলে এটা ন্যাচারাল, এটা আর্টিফিশিয়াল। তাহলে আমরা জীবাণু ঢুকাচ্ছি অথবা একটা ভ্যাকসিন ঢুকাচ্ছি। এটা তোমার বডির মধ্যে কিন্তু জীবাণু বা ভ্যাকসিন ঢুকাচ্ছি। এখন এই জীবাণু বা ভ্যাকসিন এইগুলার স্টিমুলেশনের কারণে যখন তোমার বডির ভেতরেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হবে বা সৃষ্টি হবে, এইটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ সিস্টেম। মানে তোমার বডি অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে অ্যান্টিবডিটা উৎপন্ন করলো। এই অ্যান্টিবডি তখন এই জীবাণুকে মারবে, হ্যাঁ, মেরে টেরে তোমার বডিতে একটা প্রোটেক্টিভ সিস্টেম দিল। এইটা হলো কি? অ্যাক্টিভ সিস্টেম। তাহলে প্যাসিভ সিস্টেমটা কি? প্যাসিভ সিস্টেম হচ্ছে তুমি তোমার বডিতে কোনো জীবাণু কিছু ঢুকাবা না, তুমি ডিরেক্ট বাইরে থেকে অ্যান্টিবডিটা সরাসরি একেবারে বলে না ওই যে রেডিমেড প্রোডাক্টের মতো অ্যান্টিবডিটা তোমার বডিতে ঢুকাবা। এটা হলো প্যাসিভ সিস্টেম। বোঝা গেছে? তাহলে অ্যাক্টিভ প্যাসিভ বুঝলাম। অ্যাক্টিভের মধ্যে ন্যাচারাল হচ্ছে যদি তুমি জীবাণু ঢুকাও তাহলে অ্যাক্টিভ ন্যাচারাল বা প্রাকৃতিক সক্রিয় যেটাকে আমরা বলি। আর যদি ভ্যাকসিন ঢুকাও তাহলে অ্যাক্টিভ কিন্তু আর্টিফিশিয়াল। ওকে, আচ্ছা। কিন্তু তুমি যদি বডির মধ্যে সরাসরি একটা রেডিমেড অ্যান্টিবডি ঢুকায় দাও, এটাকে আমরা বলি প্যাসিভ। এখন এই রেডিমেড অ্যান্টিবডিটাও দুইটা সোর্স থেকে আসতে পারে। রেডিমেড অ্যান্টিবডি প্রাকৃতিক সোর্স থেকে আসতে পারে, আবার তোমার কোথা থেকে আসতে পারে? প্রাকৃতিক সোর্স থেকে আসতে পারে, আর একটা হলো আর্টিফিশিয়াল সোর্স থেকে আসতে পারে। তাহলে রেডিমেড অ্যান্টিবডির প্রাকৃতিক সোর্স আছে, আর্টিফিশিয়াল সোর্স আছে। আর যেটা অ্যাক্টিভলি আমার অ্যান্টিবডি তৈরি করবে সেটার প্রাকৃতিক সোর্স আছে, সেটার ভ্যাকসিন আর্টিফিশিয়াল সোর্স আছে। তাহলে আর্টিফিশিয়াল সোর্স হলো ভ্যাকসিন আর প্রাকৃতিক সোর্স হলো জীবাণু। তাহলে এই জীবাণুটা কীভাবে ঢুকে? আমরা হাসপাতালে গেলে আমাদের বডির মধ্যে জীবাণু ঢুকতে পারে, আমরা বাইরে কোথাও থাকলে এই যে ডেঙ্গু মশার মাধ্যমে জীবাণু ঢুকতে পারে, তাই না? তাহলে আমাদের বডিতে যে কোনোভাবেই জীবাণু ঢুকতে পারে। বাট নর্মালি ডাক্তারদের বডিতে এই ইমিউনিটিগুলো বেশি হয়, যেহেতু ডাক্তাররা সব সময় হসপিটালে থাকে। সো আমরা যখন হসপিটালে থাকি তখন আমরা অনেক রোগ জীবাণুর সংস্পর্শে আসি, এবং খুব কম মাত্রায় অনেক রোগ জীবাণুর সংস্পর্শে আসার কারণে আমাদের বডিতে কিন্তু অটোমেটিক অনেক বেশি অ্যান্টিবডি থাকে। ঠিক আছে? অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হতে থাকে। সো তোমরা যখন ডাক্তার হবা তোমাদের বডিতে অনেক বেশি অ্যান্টিবডি থাকবে, কারণ তোমরা অনেক জীবাণুর সংস্পর্শে আসবা। সো ওইটাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক, আর যেটা ভ্যাকসিন ওইটাকে বলে আর্টিফিশিয়াল। বাট এই দুইটাই কিন্তু অ্যাক্টিভ ইমিউনিটি, মনে রাখতে হবে। আর প্যাসিভের মধ্যে একটা আছে প্রাকৃতিক সোর্স আর একটা আছে হচ্ছে আর্টিফিশিয়াল সোর্স। ওকে, একটা হচ্ছে তাহলে প্রাকৃতিক সোর্স কি? যেটা মায়ের কাছ থেকে আসে, জন্মের সময় তোমার মায়ের কাছ থেকে আসে। জন্মের সময় তোমার মায়ের কাছ থেকে তুমি আইজিজি অ্যান্টিবডিটা পাও, একেবারে তোমার অমরার মাধ্যমে, প্লাসেন্টার মাধ্যমে তোমার নাড়ি দিয়ে তোমার ভেতরে এই আইজিজি অ্যান্টিবডিটা চলে আসে। আইজিজি কিন্তু একটা অ্যান্টিবডি, এবং এটা তাহলে কি দেখো রেডিমেড অ্যান্টিবডি তোমার বডিতে আসতেছে। তাহলে এটা প্যাসিভ ইমিউনিটি।
যেহেতু মায়ের বডি থেকেই তোমার মধ্যে আসতেছে, সো এটা ন্যাচারাল একটা সোর্স। বাট আর্টিফিশিয়াল কি? আর্টিফিশিয়াল হচ্ছে, তোমরা শুনে থাকবা করোনা হয়েছে, তারপরে অনেক রোগীর সিরাম নিচ্ছে, প্লাজমা নিচ্ছে, ওই প্লাজমা নিয়ে আর এক রোগীর বডিতে দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। এই কথাটার মানে কি? মানে হইলো যখন কোনো একজন মানুষের সে ভাইরাস টাইরাস কিছু দিয়ে একটা অ্যাটাক্ট হয়েছে, এই যে যেমন এই লোকটার মতো, ধরো ভাইরাস দিয়ে সে অ্যাটাক্ট হয়েছিল, ধরো এটা করোনা ভাইরাস, সে অ্যাটাক হয়েছিল, তার মধ্যে অ্যাক্টিভ ইমিউনিটির মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখন এই অ্যান্টিবডিটা তুমি যখন এই লোকের বডি থেকে বের করে নিয়ে আসবা, এনে এটা আরেকটা লোকের বডিতে তুমি দিবা, এটা তুমি আরেকটা লোকের বডিতে দিবা, তাহলে এই যে অ্যান্টিবডিটা, এইটা কিন্তু এখন এই লোকের জন্য, সেকেন্ড লোকের জন্য এটা কিন্তু প্যাসিভ, কারণ এটা তুমি রেডিমেড অ্যান্টিবডি তার থেকে দিচ্ছ, এবং এটা আরেক লোকের বডি থেকে এই অ্যান্টিবডিটা তুমি বের করছো, ঠিক আছে, বের করে এই সিরাম হিসেবে তুমি দিয়ে দিছো। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে আর্টিফিশিয়াল। হ্যাঁ, প্লাজমা দেওয়ার কথা তোমরা শুনছো। সো ধরো কারো করোনা হয়েছে, তার বডির মধ্যে অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে, তো তার সিরামটাকে বা প্লাজমাটাকে আমরা আলাদা করে ফেললাম, ওর মধ্যে অ্যান্টিবডি আছে, ওই সরাসরি অ্যান্টিবডিটা আমরা হচ্ছে আরেকজন মানুষের মধ্যে দিলাম। তখন এটা যেহেতু আমি রেডিমেড অ্যান্টিবডি দিছি, এই জন্য এটা প্যাসিভ ইমিউনিটি তো অবশ্যই, বাট যেহেতু এটা আমার মায়ের বডি থেকে আসে না, এই সরাসরি প্রাকৃতিকভাবে আসে না, এটা আমার একটা কৃত্রিম প্রসেসিংয়ের মাধ্যমে দিছি, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে আর্টিফিশিয়াল। তাহলে তোমাদের বইতে এই চারটা জিনিসই বলা আছে, আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে বললাম। এই উদাহরণগুলো আসলে কিন্তু তোমরা সবাই প্যাচগোছ লাগাই ফেলো, সো প্যাচগোছ লাগানো যাবে না। প্রাকৃতিক সক্রিয় উদাহরণ কি? হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ। কৃত্রিম সক্রিয় বা আর্টিফিশিয়াল এবং অ্যাক্টিভ, এটা কি? ভ্যাকসিন। তাহলে ডিপিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া, টিটেনাস, যত কিছু বলো সব ভ্যাকসিনগুলো কৃত্রিম সক্রিয়র মধ্যে পড়বে। প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়। তাহলে প্যাসিভ কেন? কারণ আমরা ডিরেক্ট অ্যান্টিবডি দিচ্ছি। প্রাকৃতিক মানে হচ্ছে মায়ের সোর্স থেকে আসে, যেমন আইজিজি, আবার মায়ের দুধ থেকেও আসে আইজিএ, যেটাই বলো না কেন। আইজিজি জন্মের সময় আসে, আইজিএ তোমার কিসের মাধ্যমে আসে বলো তো? মায়ের দুধের মাধ্যমে আসে। তো এই দুইটাই তোমার প্রাকৃতিক অক্রিয়। এরপরে হচ্ছে কৃত্রিম অক্রিয়, আর্টিফিশিয়াল প্যাসিভ। এই যে রোগ ভোগের পরে, ধরো করোনা আক্রান্ত হয়েছে বা কেউ কিছু, সেই লোকের বডিতে অ্যান্টিবডি আছে, সিরামে অ্যান্টিবডি আছে, তখন ওইটা যখন অন্য লোকের বডিতে তুমি দিচ্ছ, ওইটাকে আমরা বলি কৃত্রিম অক্রিয়। ঠিক আছে, তাহলে এই চারটা উদাহরণ এবং কনসেপ্ট যাতে মাথা থেকে কোনোভাবে না যায়, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আশা করি মনে থাকবে। তাহলে সামারিটা হচ্ছে প্রাকৃতিক আর কৃত্রিম, এই জিনিসটা হচ্ছে সোর্সের উপরে ডিপেন্ড করে, কোন সোর্স থেকে আসতেছে। আর অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুইটা নির্ভর করে হচ্ছে কিসের উপরে? অ্যান্টিবডিটা কি তোমার নিচের বডিতে তৈরি হচ্ছে, নাকি রেডিমেড তোমাকে বাইরে থেকে অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আশা করি এটা আমরা বুঝছি। হ্যাঁ, ওকে, তাহলে নেক্সট যে আমাদের পড়াটা সেটা হলো অর্জিত প্রতিরক্ষার স্টেপগুলো। হ্যাঁ, এইটা হলো এবার আমাদের সেই মজার পড়াতে আসছে যে কিভাবে কাজ করে জিনিসটা। হ্যাঁ, অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা আমাদের বডিতে কীভাবে কাজ করে, তোমাদের বইতে দেখবা আছে ভীতি, সন্ধান, সতর্ক, হ্যাঁ, বিপদ সংকেত, এইভাবে অনেক কিছু আছে। আমরা জিনিসটাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে পড়বো, খুব সিম্পল একটা ডায়াগ্রাম, খুব সহজ একটা ডায়াগ্রাম, সেটার মাধ্যমে পড়বো। পড়ার পরে যখন বইতে দেখবা যে খুব সহজ লাগবে। তাইলে আমরা পড়তেছি হচ্ছে থার্ড স্টেপ, যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সেইটা কিভাবে কাজ করে। হ্যাঁ, দেখো আমি বারবার বলছি এটা কিন্তু একটা সিম্পলিফাইড ভার্সন ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। এটার মধ্যে আসলে অনেক ডিটেলস আছে, বললামই তো ইমিউনিটি নিয়ে আলাদা পড়াশোনা আছে, আলাদা সাবজেক্ট আছে, বাট পুরো জিনিসটার বেসিকটা আমি তোমাদেরকে বলবো। তাহলে দেখো, প্রথম কথা আমরা পড়ছি যে যখন তোমার বডিতে ফার্স্ট লেয়ার ভেদ করে জীবাণুটা সেকেন্ড লেয়ারে চলে আসলো, সেকেন্ড ডিফেন্স সিস্টেমের সামনে চলে আসলো, এই সেকেন্ড ডিফেন্স সিস্টেমে কাজ করে হইল কে বলো তো? সেকেন্ড ডিফেন্স সিস্টেমে কাজ করে কে বলো তো? এই যে জিনিসটা, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে ম্যাক্রোফেজ, তাই না? এটার নাম হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে আমরা আগের দিন ম্যাক্রোফেজ কিভাবে আসলে কাজ করে সেটা আমরা জানছি। সে এই যে এইভাবে দুই পাশ থেকে সে ঘনপথ সৃষ্টি করে, করে এই জীবাণুটাকে সে এনগালফ করে ফেলে, সে নিজের মধ্যে নিয়ে যায়, তাই না? এই জীবাণুটাকে সে নিজের মধ্যে আটকায় ফেলে, এবং সে নিজের মধ্যে আটকানোর পরে এটার সঙ্গে এরকম লাইসোজোম যুক্ত হয়, এটার সঙ্গে লাইসোজোম যুক্ত হয়ে জিনিসটাকে একেবারে কি করে ফেলে? একদম ব্রেকডাউন করে ফেলে, সে ত্যাগ করে দেয়। বাট এখন হয়েছে কি, যে ম্যাক্রোফেজ
এই কাজটা করতে 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 অনেক জীবাণু মারতে মারতে অনেক এক্সস্টেড হয়ে গেল, এখন তার কিন্তু হেল্প লাগবে, তাই না? তার অন্য অন্য যে এখন থার্ড স্টেজে যারা আছে, এই সেকেন্ড স্টেজে এখন এক্সস্টেড হয়ে গেছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন সে কী করবে? থার্ড লাইনের ডিফেন্সকে তারা ডাকবে। এই ডাকার কাজটা কিভাবে হয় সেটাই হলো তোমাদেরকে দেখাই, মানে সেকেন্ডের সঙ্গে থার্ডের কমিউনিকেশনটা কিভাবে হয়। দেখো, থার্ড স্টেজ বা প্রতিরক্ষা স্তরের প্রথম যে কোষটা সেটা হলো টি হেল্পার সেল। আমরা আগের দিন পড়ছিলাম লিম্ফোসাইট, যখন আমরা পড়ছি সেখানে আমরা দেখছি যে লিম্ফোসাইট দুই টাইপের হয়, একটা হইল টি আর একটা হইল বি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইটের মধ্যে আবার আছে টি হেল্পার 1, টি হেল্পার 2, আর একটা আছে হচ্ছে সাইটোটক্সিক টি। আর এই বি কোষ থেকে আলটিমেটলি হয় প্লাজমা কোষ এবং সেখান থেকে আলটিমেটলি হয় অ্যান্টিবডি। সো এইটুকু বেসিক আমাদের আছে, এটা আমরা পড়ে ফেলছি অলরেডি, তাই না? আচ্ছা, এখন দেখো এই ম্যাক্রোফেজ কি করে। ম্যাক্রোফেজের কাজ হচ্ছে টি হেল্পার সেলকে, হেল্পার সেলের কাছে এই যে ভাইরাসটা আছে সেটাকে প্রেজেন্ট করা। এই ভাইরাসের সব অংশকে ম্যাক্রোফেজ মেরে ফেলবে, ঠিক আছে? এই ভাইরাসের সব অংশকে ম্যাক্রোফেজ মেরে ফেলবে, কিন্তু মারার পরে সে এই 3 নাম্বার যেই আমাদের প্রতিরক্ষাস্ত্র আছে তার কাছে চেনানোর জন্য যে হ্যাঁ আমি তোমাদেরকে ডাকতেছি, তোমরা আসো, তোমরা এই জীবাণুগুলোকে মারো, এটার জন্য তাকে চেনানো লাগবে যে হ্যাঁ কাকে মারতে হবে। এই জন্য এই ভাইরাসের কিছু অংশ, হ্যাঁ একটা অংশকে সে এইভাবে তার দেয়ালে তার বডির বাইরের দিকে প্রেজেন্ট করে, সে এইভাবে তুলে ধরে। কার সামনে তুলে ধরে? এই যে হেল্পার টি সেলগুলো আছে না, এই হেল্পার টি সেলের কাছে তুলে ধরে। তাহলে এইটা ধরো একটা হেল্পার টি সেল, ঠিক আছে? তাহলে এটা একটা কি সেল? হেল্পার টি সেল, হেল্পার টি সেল। তাহলে এই হেল্পার টি সেলের কাছে ম্যাক্রোফেজ কি করে? এই ভাইরাসটাকে তুলে ধরছে। তাহলে এই ভাইরাস বলো বা অ্যান্টিজেন বলো, যেটাই বলো, এই অ্যান্টিজেনটাকে তুলে ধরছে। এই যে অ্যান্টিজেনটাকে তুলে ধরলো, এই জন্য ম্যাক্রোফেজের আরেকটা নাম হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, বা সংক্ষেপে যেটাকে আমরা বলি এপিসি। তাহলে ম্যাক্রোফেজ কিন্তু একই সাথে ফ্যাগোসাইটোসিসে কাজ তো করেই, বাট সে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবেও কাজ করে। সে অ্যান্টিজেনটাকে টি হেল্পার সেলের কাছে প্রেজেন্ট করে। ওকে, টি হেল্পার সেল কী করে এটা নিয়ে আমরা আসতেছি। তাহলে এরকম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিন্তু শুধু ম্যাক্রোফেজ একা না, এরকম আরও অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে। যেমন একটার নাম হচ্ছে বি কোষ, হ্যাঁ, এই বি কোষ সেও অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতে পারে। আবার আরেকটা আছে ডেনড্রাইটিক কোষ, হ্যাঁ, এরকম একটা কোষ আছে যার নাম হচ্ছে ডেনড্রাইটিক কোষ। তাহলে ডেনড্রাইটিক কোষ এইটাও অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতে পারে। তাহলে দেখো, তোমার যদি প্রশ্নে আসে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কারা, উদাহরণ কোনটি? 3টা উদাহরণ সব সময় মনে রাখবা, মুখস্থ রাখবা। ম্যাক্রোফেজ, বি কোষ, ডেনড্রাইটিক কোষ, এমবিডি বা ডিএমবি, তুমি যাই পড়ো, এই বি কোষ, ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক, এই 3টা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে কার কাছে? টি হেল্পার সেলের কাছে। এখন এই যে টি হেল্পার সেল বা হেল্পার টি সেল, এর কাজ কি? এ হইল হুইসেল ব্লোয়ার, বুঝছো না? যখন কোনো শত্রু আসে তখন কিন্তু মিলিটারিতে এমন অনেক লোকজন থাকে, সার্ভেইলেন্সার, যারা সংকেত দেওয়ার জন্য থাকে যে হ্যাঁ এটা বহু যুগ যুগ ধরে আসতেছে, যে শত্রুপক্ষ আগায় আসতেছে, তখন কেউ একজন এই জিনিসটা সবাইকে জানায় যে হ্যাঁ শত্রুপক্ষ কিন্তু আগায় আসছে, শত্রুপক্ষ কিন্তু এখন অ্যাটাক করতে যাচ্ছে। সো এই টি হেল্পার সেল হইল একটা হুইসেল ব্লোয়ার, এ সবাইকে অ্যাক্টিভ করে, সবাইকে জাগায় তুলে যে দেখো এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ম্যাক্রোফেজ ওরা আর পারতেছে না, আমাদের ফ্রন্ট লাইনের মানুষজন তারা কিন্তু অ্যাটাকড হয়ে গেছে, তারা মারা যাচ্ছে, এক্সস্টেড হয়ে যাচ্ছে, এখন পেছনের সারির থেকে যারা ছিল থার্ড লাইন ডিফেন্স তাদেরকে অ্যাটাক করতে হবে। এই যে অ্যাটাক করতে হবে এই কথাটা সবাইকে জানায় কে? সবাইকে অ্যাক্টিভ করে কে? হেল্পার টি সেল। তাহলে হেল্পার টি সেল এখন কি করবে? সে এই থার্ড সিস্টেমের 2টা খুব ডেডলি সেল বা 2টা খুব ডেডলি সিস্টেমকে অ্যাক্টিভ করবে। একটা সেল হচ্ছে টি সেল, আরেকটা সেল হচ্ছে বি সেল। টি কোষ এবং বি কোষ
তাহলে এই দুইটা যে ইমিউন সিস্টেমের মেইন কোষ, এটা কিন্তু আমরা একদম প্রথমে পড়ছি, তাই না? টি কোষ এবং বি কোষ। এখন এই টি কোষের হেল্পার টি কোষ তারা তো এক ধরনের কাজ করতেছে, বাট তাহলে এই হেল্পার টি কোষ আবার এই টি কোষকে স্টিমুলেট কেন করতেছে? যাতে এখন অ্যাকচুয়ালি যে মারামারি করতে পারে এরকম সেলগুলো সে বেশি বেশি প্রডিউস করতে পারে, যেমন এই যে সাইটোটক্সিক টি কোষ। এবার এই হেল্পার টি সেলকে স্টিমুলেট করে কি বানাবে? সাইটোটক্সিক টি কোষ বানাবে। কি বানাবে? সাইটোটক্সিক টি কোষ। আচ্ছা, এছাড়া সে বি সেলকে অ্যাক্টিভ করবে। তাহলে বি সেলকে অ্যাক্টিভ করলে সে কি বানাবে বলো তো? এক্স্যাক্টলি, বি সেল থেকে আমরা কি জানি? আগে প্লাজমা কোষ হয়, এরপরে কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে প্লাজমা কোষ তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে মেইন লাস্ট প্রোডাক্টটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেছি কিন্তু, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের সাইটোটক্সিক টি কোষ, একটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি। এখন এই দুইটা হচ্ছে আমাদের মেইনলি যে থার্ড স্টেজ, তাদের ফাইটিং সেল যারা, সৈন্য যারা, তারা হচ্ছে এরা। এখন আসো এই সাইটোটক্সিক টি কোষ আর অ্যান্টিবডি এরা আলটিমেটলি কিভাবে করে জীবাণুকে মারবে সেটা দেখো। তাহলে আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষ, আর একটা আমরা পাইছি হচ্ছে কি? অ্যান্টিবডি, তাই না? এই দুইটা পাইছি। আচ্ছা, সাইটোটক্সিক টি কোষ কী করে? এ একটা কোষকে সরাসরি মেরে ফেলে, ওর এত দেখা টাকার দরকার নাই। সে ডিরেক্ট একটা কোষের মধ্যে যায়, কোষের মধ্যে গিয়ে বিভিন্ন এনজাইমস, টক্সিনস, হ্যাঁ, এগুলো রিলিজ করে ওই কোষটাকে মেরে ফেলে। তাইলে তুমি মনে রাখবা সাইটোটক্সিক সরাসরি। তাহলে সাইটোটক্সিক একটা কোষকে সরাসরি মেরে ফেলে, হ্যাঁ, সরাসরি কোষকে মেরে ফেলে। সহজ, হ্যাঁ, এইটার মানে কোনো কমপ্লেক্স কোনো সিস্টেম নেই। বাট অ্যান্টিবডি কি করে? ও একটা কোষকে বিভিন্ন সিস্টেমে মারতে পারে, অনেক সিস্টেমে মারতে পারে, ঠিক আছে? অ্যান্টিবডি একটু সফিস্টিকেটেড, ও আরও একটু ভালো, মানে হায়ার র্যাঙ্কের সৈন্য। সো ওর হাতে বিভিন্ন রকমের অস্ত্র আছে, ও বিভিন্নভাবে মারতে পারে। সে বিভিন্নভাবে কিভাবে মারতে পারে তুমি মনে রাখতে পারো APNL। এই APNL একটা সিস্টেম, আর একটা সিস্টেম হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। আচ্ছা, প্রতিটা জিনিসই আমরা দেখব। দেখো, তাহলে APNL সিস্টেম মানে কি? এ মানে হচ্ছে অ্যাগ্লুনিটেশন, মানে জিনিসটাকে স্তূপ করে ফেলে, অ্যাগ্লুটিনেট করে ফেলে, হ্যাঁ, অ্যাগ্লুটিনেট করে ফেলে। অ্যান্টিবডিটা কি করে? এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে এটাকে অ্যাগ্লুটিনেট করে ফেলে, হ্যাঁ, জমাট বাঁধায় ফেলে, জমাট বাঁধায় জিনিসটাকে মেরে ফেলে, স্তূপ করে জিনিসটাকে মেরে ফেলে। পিতে হচ্ছে প্রিসিপিটেশন, সে জিনিসটাকে অধক্ষিপ্ত করে ফেলে, হ্যাঁ, অ্যান্টিজেনটাকে অধক্ষিপ্ত করে ফেলে। এনতে হচ্ছে নিউট্রালাইজেশন, মানে জিনিসটাকে নিউট্রালাইজ করে ফেলে, এই অ্যান্টিজেনের যত খারাপ প্রপার্টিগুলো আছে ওইগুলার আর কাজ করতে দেয় না, এটাকে আমরা বলি নিউট্রালাইজেশন। আর এলতে হচ্ছে লাইসিস। লাইসিস মানে কি? জিনিসটাকে জাস্ট ভেঙে ফেলে, জিনিসটাকে জাস্ট, অ্যান্টিজেনটাকে জাস্ট ভেঙে ফেলে। তাহলে অ্যান্টিবডি আমার APNL সিস্টেমে মারলো, অ্যাগ্লুটিনেশন, প্রিসিপিটেশন, নিউট্রালাইজেশন, লাইসিস। আর একটা কি? সে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে। দেখো, কমপ্লিমেন্ট সিস্টেম এটা কিন্তু দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের একটা অংশ, কিন্তু এই অ্যান্টিবডি আবার এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের এই যে একটা সফিস্টিকেটেড সিস্টেম আছে, 20 ধরনের প্রায় প্রোটিন আছে, এই প্রোটিনগুলো কিন্তু জীবাণু মারার ক্ষেত্রে খুবই শক্তিশালী। তো নর্মালি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যখন জীবাণুটা আসে, ম্যাক্রোফেজও বিভিন্নভাবে কাজ করতেছে, কমপ্লিমেন্টগুলোও কিছু কিছু কাজ করতেছে, বাট এইটাকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলে কে? এই অ্যান্টিবডি। যখন সেই কমপ্লিমেন্ট সিস্টেমটাকে অ্যাক্টিভ করে তোলে তখন কিন্তু আরও অনেক বেশি বেশি জীবাণু মারা যায়, তখন কিন্তু আরও অনেক বেশি বেশি জীবাণু মারা যায়। ওকে, তাহলে আমরা সাইটোটক্সিক টি কোষের কাজটা বুঝলাম, অ্যান্টিবডির কাজটা বুঝলাম। এইভাবে হচ্ছে তারা একটা জীবাণু বা যে কোনো কিছুকে মেরে ফেলে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আবার একটু রিক্যাপ দিই। দেখো, সেকেন্ড স্টেজে আসলো ম্যাক্রোফেজ, সে মারামারি করতেছিল, ফ্যাগোসাইটোসিস করতেছিল, নিউট্রোফিলও করতেছিল, করতে করতে তারা একটা টাইম এক্সস্টেড হয়ে গেল। তখন তারা কি করবে? এই জিনিসটাকে, এই অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করবে কার কাছে? হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে। এই হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করতেছে যারা, এদেরকে আমরা বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে কয়টা? 3টা। একটা হলো ম্যাক্রোফেজ, একটা হলো বি কোষ, একটা হলো ডেনড্রাইটিক কোষ। এই তিনজনই তারা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে পারে। তো প্রেজেন্ট করার পরে হেল্পার টি সেল আবার কী করে? সে টি সেল এবং বি সেল দুইটাকে আবার অ্যাক্টিভ করে।
করে টি সেল থেকে অ্যাক্টিভ করে সেখান থেকে সাইটোটক্সিক টি সেল বানাইতে বলে বেশি বেশি, এবং বি সেল থেকে অ্যান্টিবডি বানাইতে বলে বেশি বেশি। এবার এই সাইটোটক্সিক টি সেল এবং বি সেল তারা এসে অ্যাটাক করে, সাইটোটক্সিক টি কোষ এবং হচ্ছে অ্যান্টিবডি, এই দুইটা হচ্ছে তারা এসে জীবাণুকে মেরে ফেলে। ঠিক আছে, তাদের অনেক রকমের সিস্টেম আছে, তার মধ্যে এরা সরাসরি সাইটোটক্সিক হচ্ছে সরাসরি কোষকে মারে, অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন করে, প্রিসিপিটেশন করে, নিউট্রালাইজেশন করে, লাইসিস করে, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে, আর অনেক কিছু করে, অপশনাইজেশন করে। ঠিক আছে, সো এত কিছু আসলে এই পর্যায়ে তোমাদের খুব বেশি আমার মনে হয় না যে এর চেয়ে বেশি ডিটেলস দরকার আছে, এইটাই আসলে মোর দ্যান অনেক ডিটেলস। সো এইটুকু যদি তোমরা বেসিকটুকু মাথায় রাখতে পারো, আশা করি এটা অনেক সহজ লাগবে। দেখো তাহলে প্রথমে কি বলছে তোমাদের বইতে, ভীতি বলছে যখন এমএইচসি পরিচয়বিহীন একটা অণু বা অণুজীব প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অতিক্রম করে দেহে প্রবেশ করে, তখন থেকে অর্জিত প্রতিরক্ষার সূত্রপাত। এই এমএইচসি জিনিসটা কি? এমএইচসি জিনিসটা হচ্ছে এই যে আমি তোমাদেরকে বলছি না, তোমার বডি তোমার দেহের সব কোষ চিনে, তোমার বডি তোমার দেহের সব কোষকে কিন্তু চিনে। ঠিক আছে, কেন চিনে, কিভাবে চিনে? প্রত্যেকটা কোষের মধ্যে এমএইচসি আছে, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স আছে। এই জিনিসটা তোমার জন্মের সময় কোষে থাকে, এই জিনিসগুলো চিনে। সো এই জিনিসগুলোকে তোমার বডি চিনে। এখন যখনই এই কিছু নির্দিষ্ট এমএইচসির বাইরে, এই কিছু নির্দিষ্ট প্যাটার্নের বাইরে যাকে সে চিনে, এর বাইরে যে কোনো প্যাটার্নের যে কোনো কোষ আসলেই বডি তাকে ফরেন বডি ভাবে বা অ্যান্টিজেন ভাবে, এখানে সেটাই বলতেছে। ওকে, এরপরে কি করে? সন্ধান বা ডিটেকশন। এই ম্যাক্রোফেজগুলো আমাদের বডির সমস্ত জায়গা আছে, ত্বকে আছে, রক্তে আছে, সমস্ত জায়গায় আছে, সমস্ত জায়গায় ঘুরে বেড়াইতেছে, তাই না? তাহলে যখনই কোনো একটা জীবাণু ঢুকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে ফেলতেছে কে? ম্যাক্রোফেজ। ওটাকে ডিটেক্ট করে ধরে এনগালফ করে ফ্যাগোসাইটোসিস করে ফেলতেছে। করার পরে সে কী করতেছে? সে অ্যালার্ট করতেছে। কাকে অ্যালার্ট করে? হেল্পার টি কোষকে। এই হেল্পার টি কোষ যখন অ্যালার্ট হয়ে যায়, কিভাবে অ্যালার্ট হয়? এই যে দেখো, এরা অ্যান্টিজেন উপস্থাপক বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। ম্যাক্রোফেজ কাজ করে, বি কোষ কাজ করে, ডেনড্রাইটিক কোষ কাজ করে। করার পরে এই যে অ্যালার্ট করে দিল হেল্পার টি সেলকে, এই হেল্পার টি সেল সে কী করবে? বিপদ সংকেত বা অ্যালার্মটা বাজায় দিবে, দিয়ে সে বি কোষকে অ্যাক্টিভ করবে এবং টি কোষকে অ্যাক্টিভ করবে, করে সে অ্যান্টিবডি বানাবে এবং সাইটোটক্সিক টি কোষ বানাবে। ঠিক আছে, এইটাকে আমরা বলি হচ্ছে ক্লোন এবং ক্লোনাল সিলেকশন। এই কনসেপ্টটুকু তোমার কোনো দরকার নাই। নেক্সট কথা হচ্ছে প্রতিরক্ষা। এরপরে এই যে আমরা বললাম, একটা হলো সাইটোটক্সিক টি কোষ যে কাজ করে, সেটা টি সেল থেকে আসলো। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কোষ নির্ভর সাড়া বা সেল মেডিয়েটেড রেসপন্স। এটা কিন্তু আমি আগেও বলছি, সেই সময় হয়তো তোমরা অত ভালোভাবে বুঝো নাই, এখন কিন্তু বোঝাটা ইজি। এই যে টি সেল এর মাধ্যমে এই সাইটোটক্সিক টি কোষ যে কাজটা করতেছে, এইটাকেই আমরা বলি হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে, আর যখন ওটা অ্যান্টিবডির মাধ্যমে কাজ করতেছে, ওই সেম জিনিসটাকে আমরা অ্যান্টিবডি মেডিয়েটেড রেসপন্স বলি বা হিউমোরাল ইমিউনিটি বলি। ওকে, আচ্ছা। আর এরপরে হচ্ছে অতন্দ্র প্রহরা। মজার বিষয় হচ্ছে এই যে পুরো প্রসেসটা, এখানে কিন্তু শুধুমাত্র সাইটোটক্সিক টি কোষ বা অ্যান্টিবডি তৈরি হয় না, এখানে দুই ক্ষেত্রেই একটা করে এক্সট্রা জিনিস তৈরি হয়। সে এক্সট্রা জিনিসটার নাম হচ্ছে মেমোরি কোষ। কি কোষ? মেমোরি কোষ। মেমোরি টি সেল হয়, মেমোরি বি সেল হয়। ঠিক আছে, বা স্মৃতিকোষ। এই স্মৃতিকোষের কাজ হচ্ছে, এই স্মৃতিকোষটা লিম্ফ নোডের মধ্যে বা লিম্ফ্যাটিক টিস্যুর মধ্যে থেকে যায়, আর এরা হচ্ছে মারামারি করতে চলে যায়। তো এরা প্রথমে মারামারি করে ওই জীবাণুটাকে মেরে ফেললো। এই জিনিসটা করতে কিন্তু একটু বেশ সময় লাগে, যেহেতু তারা প্রথমবার ওই শত্রুটাকে চিনতেছে, তাকে মারতেছে। যেহেতু এরা প্রথমবার মারামারি করে, এই জন্য এদেরকে আমরা বলি হচ্ছে প্রাইমারি রেসপন্স বা প্রাথমিক সাড়া। ঠিক আছে, প্রাইমারি রেসপন্স বা প্রাথমিক সাড়া। কিন্তু যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার বা এর পরবর্তীতে যে কোনো সময় ওই সেম জীবাণুটা তোমার বডিতে ঢুকে, তখন কিন্তু তোমার বডিতে এখন মেমোরি সেল আছে। এই মেমোরি সেলগুলো কিন্তু ওদেরকে মনে রেখে দিছে যে হ্যাঁ, এই অ্যান্টিজেনটা আমাদেরকে অ্যাটাক করছিল আগে। সো এখন তার কিন্তু আর প্রাইমারি সাড়া দেওয়া লাগবে না, সে দিবে একটা সেকেন্ডারি সাড়া বা গৌণ সাড়া। এবং এই গৌণ সাড়াটা বা গৌণ যেই রেসপন্সটা, এটা কিন্তু খুব কুইক, খুব দ্রুত হয়, খুব দ্রুত ওই জীবাণুটাকে মেরে ফেলতে পারে। এই জন্য আমি গতদিন বলছি যে চিকেন পক্স তোমার একবার হওয়ার পরে আর হয় না। এটা কেন হয়? কারণ তোমার বডিতে চিকেন পক্সের জীবাণু ঢুকতেছে হয়তো, কিন্তু এই সেকেন্ডারি রেসপন্সটা এত বেশি ফাস্ট, তুমি টেরই পাও না যে তোমার চিকেন পক্সের জীবাণু তোমার বডিতে ঢুকছে। ওকে, সো এইটাই বলতেছে যে গৌণ সাড়া এটা স্মৃতিকোষ। হ্যাঁ, স্মৃতিকোষ নির্ভর
স্মৃতিকোষ বা মেমোরি সেল নির্ভর। ঠিক আছে, এরা কয়েক বছর বা কয়েক যুগ পর্যন্ত আমাদের মধ্যে থেকে যায়। ওকে, তাহলে এখন এই সহজাত প্রতিরক্ষা আর অর্জিত প্রতিরক্ষার পার্থক্য তোমরা পারবা, কোনো ব্যাপার নাই। যে দেখো, সহজাত আজীবন থাকবে, তোমার জন্মের সময় থেকে আসে এবং এটা আজীবন থাকবে। অর্জিতটা একটু কম সময় থাকে এবং পরিবেশটা কীরকম সেইটার উপর নির্ভরশীল। অর্জিতটার জন্য তোমার পূর্বে আক্রান্ত হওয়া দরকার হয়, অবশ্যই তোমাকে আগে অ্যাটাক্ট হইতে হবে জীবাণু দিয়ে, তারপরে তোমার মধ্যে অর্জিত প্রতিরক্ষাটা আসবে। বাট যেটা ন্যাচারাল সেটা কিন্তু তোমার মধ্যে আগে থেকেই আসে। ন্যাচারাল যেটা সেটা ইনস্ট্যান্টলি কাজ করে। অর্জিতটা যখন এই যে প্রাইমারি সাড়া, তখন কিন্তু আমার কিছুদিন সময় লাগে, 5 থেকে 6 দিন সময় লাগে, কিন্তু পরবর্তীতে কিন্তু খুব দ্রুত সাড়া দিতে পারে। সহজাত প্রতিরক্ষায় কোনো ধরনের কোনো স্মৃতিকোষ নাই, এটা আমরা পড়ি নাই। বাট অর্জিতটা কিন্তু আমরা স্মৃতিকোষের কথা পড়ছি, যেটা বি বা টি লিম্ফোসাইট থেকে স্মৃতিকোষ আসে। অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, এটা সৃষ্টি হয়, এগুলোর খুব বেশি দরকার নেই। ওকে, তাইলে আমরা দেখো আরেকটু রিক্যাপ করি পুরো জিনিসটা। প্রথমে কি হলো, একটা জীবাণু তোমার বডিতে ঢুকলো, ঢোকার আগে সে প্রথম লেয়ারের একটা প্রোটেকশনে সে বাধার সম্মুখীন হচ্ছে। সেটা হচ্ছে ত্বক আছে, তারপরে পাকস্থলীর অ্যাসিড আছে, লালা আছে, অশ্রু আছে, অনেক কিছু আছে, তাই না? এইগুলাকে প্রোটেকশনগুলাকে সে যখন ক্রস করে দ্বিতীয় লেয়ারে আসে, এই দ্বিতীয় লেয়ারে থাকে হচ্ছে কারা বলো? ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল। এছাড়া থাকে কমপ্লিমেন্ট সিস্টেম, এছাড়া থাকে হচ্ছে কি ইনফ্লামেশন। এইগুলোর মাধ্যমে জীবাণুটাকে তারা মারার চেষ্টা করে। এইটাও যখন না পারে, তখন ম্যাক্রোফেজ এটাকে তৃতীয় লেয়ারে সামনে উপস্থাপন করে। এই তৃতীয় লেয়ারের সামনে ম্যাক্রোফেজ জীবাণুটাকে উপস্থাপন করে। যখন জীবাণুটাকে সে উপস্থাপন করে, এই তৃতীয় লেয়ারটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভের হইতে কে হেল্প করে? সবার আগে টি হেল্পার সেল। এই টি হেল্পার সেল টি সেলকে আর বি সেলকে অ্যাক্টিভ করে সে একটা সাইটোটক্সিক টি কোষ বানায়, এখান থেকে অ্যান্টিবডি বানায়। তখন এই সাইটোটক্সিক টি সেল অ্যান্ড অ্যান্টিবডি, এটার যে কম্পোনেন্ট আছে, এরা এই জীবাণুটাকে নিউট্রালাইজ করে ফেলে, মেরে ফেলে, আর কিছু মেমোরি সেল তৈরি করে। এই মেমোরি সেলগুলো পরবর্তীতে যদি এই সেম জীবাণু কখন আবার বডিতে ঢুকে, সে কিন্তু সঙ্গে সঙ্গে খুব দ্রুতভাবে জীবাণুটাকে মেরে ফেলতে পারে। এইটাই হচ্ছে তোমার পুরো প্রতিরক্ষা ব্যবস্থার, তোমার বইয়ের যতটুকু আছে এটার একটা সামারি বা সারাংশ। ওকে, তাহলে আশা করি এখন আমরা মোটামুটি সব কিছু, পুরো সিস্টেমটা এখন আমাদের মাথায় আছে। এখন আমরা কিছু ছোট ছোট ডিটেলস আমাদের পড়তে হবে। দেখো, একটা হলো অ্যান্টিবডি কীভাবে কাজ করে, ওটা তো আমরা পড়ছি। এখন অ্যান্টিবডির গঠনটা আমরা একটু পড়বো, ঠিক আছে? অ্যান্টিবডির গঠনটা পড়বো। দেখো, এইটা হচ্ছে তোমাদের একটা অ্যান্টিবডির মানে ডায়াগ্রামেটিক চিত্র আর কি। তো অ্যান্টিবডিতে কী কী আছে দেখো, এরকম লম্বা দুইটা শৃঙ্খল আছে। আমরা বলি দুইটা শৃঙ্খল বা চেইন, যাই বলো না কেন। এই একটা চেইন আর এই একটা চেইন, ঠিক আছে? এই দুইটা হচ্ছে ভারী চেইন, এই দুইটাকে আমরা বলি ভারী চেইন। আর এই যে ছোট ছোট যে দুইটা দুই পাশে দেখতে পাচ্ছ, এটা হলো হালকা চেইন বা হালকা শৃঙ্খল। তাহলে টোটাল 4টা চেইন, দুইটা ভারী, দুইটা হালকা, জাস্ট এতটুকু মনে রাখলে হচ্ছে। এইবার এই ভারী চেইনটার মাঝখানে এখানে একটু এই যে যেখানে বাঁকায় গেছে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কবজা। দরজায় যেরকম কবজা থাকে, সো ওই রকম কবজা গেল। এই ভারী চেইন এবং হালকা চেইন দুইটা কানেক্টেড থাকে, এই যে দেখো, এই দুইটা বন্ডের মাধ্যমে, দেখতে পাচ্ছ? এই দুইটা বন্ডের মাধ্যমে। হ্যাঁ, তাহলে এই বন্ডগুলোকে আমরা বলি হচ্ছে, কি বলি বলো? ডাইসালফাইড বন্ড। কি বলি? ডাইসালফাইড বন্ড। তাহলে ডাইসালফাইড বন্ড থাকে টোটাল 3টা। দুইটা হচ্ছে এই ভারী চেইন হালকা চেইনকে কানেক্ট করে, আর একটা আছে দুইটা ভারী চেইনকে কানেক্ট করে, যাতে সবাই সবার সঙ্গে কানেক্টেড থাকলো। তাহলে 3টা ডাইসালফাইড বন্ড। তাহলে ভারী শৃঙ্খল বুঝলাম, হালকা শৃঙ্খল বুঝলাম, ডাইসালফাইড বন্ড বুঝলাম, কবজা বুঝলাম। এখন আসো ওপরের অংশ, প্যারাটপ। এই ভারী এবং হালকা শৃঙ্খলের উপরের অংশটা, এই দুইটা মিলে একটা প্যারাটপ তৈরি করে। এই অংশটাকে আমরা বলি প্যারাটপ। এই পুরো অংশটাকে আমরা বলি কি? প্যারাটপ। প্যারাটপের কাছে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল অংশ, আর বাকি যা আছে এরা কিন্তু কনস্ট্যান্ট। এই নিচের এইগুলা দেখো, আমি একটু মুছে দিই, তোমাদের সুবিধা হবে। দেখো, অ্যান্টিবডির এটা হালকা শৃঙ্খল, সরি, এটা ভারী শৃঙ্খল, দুই পাশে দুটা হালকা শৃঙ্খল, এর এভাবে কানেক্টেড থাকে। এখন এর এই লাল যত অংশ দেখতে পাচ্ছ, সব কিছু কনস্ট্যান্ট, এগুলো কখনো চেঞ্জ হয় না। বাট ওপরে যে নীল অংশটুকু দেখতে পাচ্ছ, এইটুকু চেঞ্জ হয়। এটা গেল পরিবর্তনশীল অংশ, এটাকে আমরা বলি হচ্ছে প্যারাটপ। কেন পরিবর্তন হওয়া লাগবে? কারণ এটা যদি ঠিকমতো সে ধরো তার শেপটা শুধু যদি এরকম শেপ হয়,
সে শুধুমাত্র এরকম গোল্লা গোল্লা শেপের অ্যান্টিজেনগুলোকে ধরতে পারত। কিন্তু ধরো একটা অ্যান্টিজেন তো এই শেপের, একটা অ্যান্টিজেন আছে এই শেপের, একটা অ্যান্টিজেন আছে এরকম ডায়মন্ড শেপের, সো অনেক রকম শেপের অ্যান্টিজেন হইতে পারে। সো এই তাহলে কিন্তু সে শুধুমাত্র গোল্লা শেপের অ্যান্টিজেন ধরতে পারতো, সে অন্য অ্যান্টিজেনকে ধরতে পারতো না। অ্যান্টিবডির মেইন কাজ কি? সে অ্যান্টিজেনকে ধরবে, যুক্ত হবে, হয়ে অ্যান্টিজেনটাকে মারবে। সো এটাকে তো আগে ধরা লাগবে, তাই না? সো এই প্যারাটপটা চেঞ্জ হয়ে এই অ্যান্টিজেনের মতো বিভিন্ন রকম শেপ সে ক্রিয়েট করতে পারে, যাতে অ্যান্টিজেনটা কমপ্লিটলি এখানে বসে যাইতে পারে। ঠিক আছে, অ্যান্টিজেনটা যাতে কমপ্লিটলি এখানে সুন্দর মতো বসতে পারে। এই যে প্যারাটপটা চেঞ্জ হয়, জন্য এটাকে আমরা বলি পরিবর্তনশীল অংশ। ওকে, গেল। তাহলে অ্যান্টিবডির গঠনে এই অংশগুলোর নামই জানতে হবে তোমাকে। ভারী বা হালকা শৃঙ্খল, ডাইসালফাইড বন্ড, এটা দেখতে ওয়াই আকৃতির মতো হয় অ্যান্টিবডিটা। স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল, এটা আমরা জানি। অ্যান্টিজেন যে অংশ দিয়ে ধরে এটার নাম হচ্ছে প্যারাটপ। এরা তালা চাবি মডেলে কাজ করে, মানে তালার চাবি যেরকম একটার সঙ্গে ঠিক মতো একদম ফিক্স হয়ে যায় ওইরকম। আচ্ছা, আর অ্যান্টিবডি তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, এটার নাম হচ্ছে ভিডিজে রিকম্বিনেশন। ভিডিজে রিকম্বিনেশন, হ্যাঁ, ভ্যারিয়েবল ডাইভার্সিটি এবং জয়নিং সাবজিন। এটা ডিটেলস লাগবে না, জাস্ট নামটা জেনে রাখলে হবে। কবজা অঞ্চল আমরা জানি, কবজা অঞ্চলের কাজ হচ্ছে অ্যান্টিবডিকে একটু ফ্লেক্সিবিলিটি দেওয়া আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্টিবডির গঠন। এবার আসে অ্যান্টিবডির প্রকারভেদ। অ্যান্টিবডির প্রকারভেদের মধ্যে তুমি একটা জিনিস পড়বা শুধু, সেটা হচ্ছে গ্যামডি। কি পড়বা? গ্যামডি। গ্যামডি মানে কি? অ্যান্টিবডি আছে 5 ধরনের: আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। সবচেয়ে বেশি থাকে এটা, সবচেয়ে কম থাকে এটা। আইজিজি থাকে প্রায় 75%, হ্যাঁ, আইজিএ থাকে 10 থেকে 15%। তোমাদের বইতে কী আছে আমি জানি না। আইজিএম থাকে 5%, ডি থাকে 1%, ই থাকে হচ্ছে 0.1%, এরকম। তো সবচেয়ে বেশি থাকে আইজিজি, সবচেয়ে কম থাকে আইজিই। এখন এগুলোর কাজ একটু জানতে হবে। দেখো, আইজিজি এইটা নর্মালি আমাদের মায়ের বডি থেকে অমরার মাধ্যমে চলে আসে। এই অমরার মাধ্যমে একটা অ্যান্টিবডি আমাদের বডিতে আসে জন্মের সময়, সেটা হচ্ছে আইজিজি। ডিরেক্ট ব্লাড টু ব্লাড এই আইজিজিটাই আসে। আইজিএ কিসের মাধ্যমে আসে? আমরা একটু আগেও পড়ছিলাম, মায়ের দুধের মাধ্যমে, শাল দুধের মাধ্যমে। হ্যাঁ, এই আইজিএটা আমাদের বডিতে আসে। তাহলে এটা আমরা এইভাবে পাই। তাহলে আইজিজিটা এইভাবে পাই, আইজিএটা আমরা এইভাবে পাই। ওকে, এই দুটো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই যে দেখো, এটা কিন্তু তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। আইজিজি একমাত্র অ্যান্টিবডি যেটা গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে। এটা কত পার্সেন্ট থাকে? 75%। কোথায় থাকে? রক্তে থাকে, লসিকায় থাকে, অন্ত্রে থাকে, টিস্যু তরলে, সব জায়গায় থাকে। আচ্ছা, আইজিএ মায়ের দুধ থেকে আসে, বাট আমাদের বডিতে আরও অন্য জায়গায় থাকে। কোন কোন জায়গায় থাকে দেখো, নর্মালি যেসব জায়গায় মিউকাস আছে, মিউকাস যেমন আমাদের নাকে মিউকাস ঝিল্লি আছে, তারপরে আমাদের পরিপাকতন্ত্রে আছে, আমাদের জননতন্ত্রে আছে, হ্যাঁ, এই শ্বসনতন্ত্রের পুরোটাতে আছে। সো যেই সব জায়গা থেকে বাইরে থেকে এক্সটার্নালি জীবাণু প্রবেশ করতে পারে, দেখো আমাদের নাক দিয়ে, আমাদের মানুষের যোনিপথ দিয়ে, তাই না, পরিপাকতন্ত্র দিয়ে, মুখ দিয়ে, এই সব জায়গা দিয়ে যেহেতু জীবাণু প্রবেশ করতে পারে এক্সটার্নাল জায়গা থেকে ইন্টারনাল জায়গায়, সো এই জন্য এই সব এরিয়াতে প্রোটেকশন হিসেবে আইজিএ থাকে। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আইজিজি হচ্ছে মায়ের অমরার মাধ্যমে আমাদের বডিতে চলে আসে। মায়ের দুধ খেলে আইজিএ আমাদের বডির মধ্যে আসে, বাট আইজিএ আরও অনেকগুলো জায়গায় থাকে। নাসিকার মিউকাস ঝিল্লিতে থাকে, পরিপাকতন্ত্রে থাকে, জননতন্ত্রে থাকে, ঠিক আছে। সো এই সব জায়গায় কিন্তু আইজিএ থাকে, মনে রাখতে হবে। আচ্ছা, আইজিএম এটাও পাওয়া যায় রক্ত এবং লসিকায়, এবং এটা 5 থেকে 10% থাকে। এবং এবিও ব্লাড গ্রুপের যে রক্তকণিকার অ্যান্টিবডি, হ্যাঁ, আমরা পড়বো রক্ত চ্যাপ্টারে, হয়তো তোমরা পড়ছো যে তোমার রেড ব্লাড সেল, এটার গায়ে থাকে হচ্ছে অ্যান্টিজেন এবং এটার এগেনস্টে থাকে অ্যান্টিবডি। যদি কারোর দেহে এ অ্যান্টিজেন থাকে, তার দেহে বি অ্যান্টিবডি থাকে, এরকম তোমরা পড়ছো। এই যে বি অ্যান্টিবডিটা, এই অ্যান্টিবডিটা আসলে কোন ধরনের অ্যান্টিবডি? আইজিএম অ্যান্টিবডি, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, আইজিএম অ্যান্টিবডি। তাহলে রক্তের যে অ্যান্টিবডিটা ওটা হলো আইজিএম অ্যান্টিবডি। আচ্ছা, আইজিডি এটার কাজ হলো বি কোষকে অ্যাক্টিভ করা, এটাও রক্তলসিকায় পাওয়া যায়, 1%-এর কম থাকে। সবচেয়ে কম থাকে কোনটা? আইজিই, 0.1%-এরও কম থাকে, সেটা হচ্ছে আইজিজি। এবং এটা যদি বলে কোনটা দুর্লভ ইমিউনোগ্লোবিলিন বা কোনটা দুর্লভ অ্যান্টিবডি, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আইজিই, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই আইজিই কোথায় পাওয়া যায়? এটা কিন্তু রক্তলসিকা বলবা না, এটা বলবা বি কোষ, মাস্ট কোষ, বেজোফিল। এই প্রশ্নটা অনেক সময় আসে
যে আইজিই কোথায় পাওয়া যায়, মাস্ট কোষ এবং বেজোফিলে পাওয়া যায়। এবং এই আইজিইর কাজ হচ্ছে এই বেজোফিল বা মাস্ট কোষ এইগুলা থেকে সে যাতে হিস্টামিন ক্ষরণ করতে পারে, হিস্টামিন। তখন এই হিস্টামিনের কাজ হচ্ছে বিভিন্ন এই যে অ্যালার্জি করা, হ্যাঁ, চুলকানি করা। এটার দেহে প্রোটেক্টিভ রোল আছে অবশ্যই, বাট এটার কারণে আমাদের বডিতে চুলকানি হয়, অ্যালার্জি হয়, বা অ্যালার্জিক রিয়াকশন যা কিছু আছে হিস্টামিনের কারণে হচ্ছে। ওকে, তাহলে মনে রাখবা এই আইজিইটা অ্যালার্জি রিলেটেড। আগের দিন আমরা আরেকটা জিনিস বলছি যে ইওসিনোফিলটাও কিন্তু অ্যালার্জি রিলেটেড, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, ইওসিনোফিলটাও অ্যালার্জি রিলেটেড। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্টিবডির কার্যপদ্ধতি আমরা অলরেডি দেখো এগুলো পড়ে ফেলছি। অ্যাগ্লুটিনেশন, প্রিসিপিটেশন, নিউট্রালাইজেশন, লাইসিস, কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাক্টিভেশন, হ্যাঁ, অপসোনাইজেশন, এগুলো কিন্তু আমরা সব পড়ে ফেলছি। ঠিক আছে, আশা করি এখন আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য। অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য এখন কে না পারবে বলো? আমরা তো জানি দুইটাতে একেবারে কমপ্লিটলি আলাদা। অ্যান্টিজেন হচ্ছে মেইনলি যে ভাইরাসটা, জীবাণুটা, সেটা। আর অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের রেসপন্সে তৈরি হচ্ছে এরকম একটা জিনিস, আমাদের প্রোটেক্টিভ সিস্টেম। আচ্ছা, অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি কি? প্রোটিন বা জটিল কার্বোহাইড্রেট। এটা সবসময় মনে রাখতে হবে, প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারবে, অ্যান্টিবডি সবসময় প্রোটিন। আচ্ছা, অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি সৃষ্টি হয়, অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেন সৃষ্টি হয় না। এরা প্রতিরক্ষাকে উদ্দীপ্ত করে, এরা প্রতিরক্ষায় অংশগ্রহণ করে, এরা ধ্বংসাত্মক, এরা রক্ষাকারী। বেসিক কথাবার্তা, মানে এটা না পড়লে বোঝা, মানে পড়লে বুঝবা না এরকম কিছু নাই আর কি। ঠিক আছে, তাইলে আমাদের প্রতিরক্ষার মোটামুটি এই অ্যান্টিবডি পর্যন্ত কিন্তু সব কিছু পড়া হয়ে গেল। সব কিছু খুব ডিটেলসে আমরা খুব সুন্দর করে বুঝে বুঝে পড়লাম। আশা করি তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তোমরা একটু জানাও যে তোমরা সব কিছু খুব ক্লিয়ারলি বুঝছো কি না। আমরা নেক্সটে চলে যাব হচ্ছে ভ্যাকসিনে। ভ্যাকসিনটা হচ্ছে আমাদের খুব আগে ছিল না আগের বইগুলোতে, এখন একটু নতুন অ্যাড করতেছে, কারণ ভ্যাকসিনটা এখন ইম্পর্টেন্ট। এবং করোনা হওয়ার পর থেকে তোমরা জানো ভ্যাকসিনেশনটা নিয়ে তোমরা অনেক বেশি সতর্ক হইছো। বাট এমনিতে কিন্তু ছোটোবেলায় তোমরা অনেক ভ্যাকসিন পাইছো, হ্যাঁ, বাংলাদেশে ইপিআই শিডিউল অনুযায়ী অনেক ভ্যাকসিন দেওয়া হয়। সো সেটা আমরা একটু পড়বো, ইপিআই শিডিউল জিনিসটা কী। তো তার আগে আমাকে বলো যে এই যে যতখানি পড়াইলাম এই জিনিসটা তোমরা বুঝছো কিনা। ওকে, আচ্ছা, তো আমাদের একটা ছোটো একটা গল্প বলি, আমার মেডিকেল অ্যাডমিশনের সময়ের গল্প। মেডিকেল অ্যাডমিশনের টাইমে সবাই তো খুব নার্ভাস থাকে, তাই না? সবাই খুব কি বলে ইয়ে থাকে, খুব এক নম্বর হচ্ছে নার্ভাস থাকে, 2 নম্বর হচ্ছে হতাশ থাকে, তারপরে হচ্ছে বিশ্বাস কমে যায় নিজের প্রতি। এটা অনেক অনেক ক্রুশাল আর কি, হ্যাঁ, মনে হয় যে আমি কি আসলে পারবো, আমি কি পারবো না। সো অনেক কিছু মনে হয়। তো তোমাদেরও হয়তো এরকম কোনো টাইম যাচ্ছে কারোর না কারোর, হয়তো নিজেকে নিয়ে একটু হতাশ, একটু কম মোটিভেটেড, হয়তো যারা সেকেন্ড টাইমার আছে বিশেষ করে তাদের অনেক সময় দেখা যায় যে ফ্যামিলির সাপোর্টটা থাকে না, হ্যাঁ, ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ কমাই দিছে, কারণ ফ্রেন্ডরা বিভিন্ন কলেজ বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, মেডিকেলে ভর্তি হয়ে গেছে, একসঙ্গে প্রিপারেশন নিছে অনেক দিন ধরে। সো তারা হয়তো বিভিন্ন জায়গায় এখন আছে, কিন্তু তুমি এখন সেই তোমার এক্সপেক্টেড জায়গাটা যাইতে পারো না, এই জন্য তোমার কাছে হয়তো খারাপ লাগে। তারপরে যারা ফার্স্ট টাইমার আসতো তাদের মনে হয় যে এটা তোমার একটা সুযোগ, হ্যাঁ, এত অল্প সময় আসলে তুমি পারবা কি না, বাবা মা তোমার উপর অনেক এক্সপেকটেশন যে তুমি তো সবসময় ভালো করো, ভালো করছো স্কুল কলেজে, তাহলে এখন আসলে মেডিকেলটা তুমি পারবা কি না ক্র্যাক করতে। সো এরকম অনেক ডাউটস আসে এবং নিজের মধ্যে অনেক হতাশা আসে, নিজের মধ্যে অনেক দেখা যায় যে কি বলে খুব ছোট হয়ে আসে মনটা। কিন্তু সব সময় মনে রাখবা যে দুটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু দিবেন না যেটা তুমি ডিজার্ভ করো না, আর আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু থেকে ফিরাবেন না যেটা তুমি ডিজার্ভ করো। হ্যাঁ, সাময়িকভাবে মনে হইতে পারে অনেক কিছু, বাট এই 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 কনসেপ্টটা একটু বিশ্বাস রাখবা, যেটাকে ইসলামে আমরা তাকদীরের বিশ্বাস বলি, যে তোমার আসলে কপালে ভালো যেটা লেখা আছে সেটা তোমার জন্য হবেই। এটা কেউ আটকাতে পারবে না, দুনিয়ার কেউ আটকাতে পারবে না, যেটা তোমার জন্য ভালো আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন। যারা অন্য অন্য ধর্মে আসো তাদেরও নিশ্চয়ই এরকম কোনো কনসেপ্ট আছে যে স্রষ্টা তোমার জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই তোমার লাইফে ঠিক করে রাখছেন। তোমার লাইফে যদি কোনো হার্ডশিপ আসে এটাও তোমার জন্য ভালো, দ্যাটস ওয়াই হার্ডশিপটা তোমার লাইফে দেওয়া হয়েছে। হ্যাঁ, সো এই কঠিন সময়টা এখন একটা কঠিন সময়, সারাদিন পড়াশোনা করতে হবে, অনেক কষ্ট করতে হবে, এক্সস্টেড লাগবে অনেক, হ্যাঁ, তার মধ্যেও যেই জিনিসটা কখনো হারানো যাবে না, আমি বারবার আমার সব স্টুডেন্টকে বলি, যেই জিনিসটা কখনো হারানো যাবে না
সেই জিনিসটা হলো নিজের প্রতি বিশ্বাস। দুনিয়ার সবাই যদি তোমার প্রতি বিশ্বাস হারায় ফেলে, তুমি কখনো নিজের প্রতি বিশ্বাসটাকে হারাবা না। যে না, তুমি নিজেকে ট্রাস্ট করো, নিজেকে বিশ্বাস করো যে না, তুমি এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবা, তুমি তোমার ড্রিমটা অ্যাচিভ করতে পারবা, তোমার ভাগ্যে ভালো কিছুই লেখা আছে এবং সেইটা জাস্ট তোমাকে অ্যাচিভ করার জন্য তোমাকে পরিশ্রমটা করতে হবে, হার্ডওয়ার্কটা শেষ দিন পর্যন্ত করে যাইতে হবে। নিজের কাছে অনেস্ট থাকতে হবে যে না, আমি অনেস্টলি আমার 100% দিছি, আমি অনেস্টলি আমার 100% দিছি, এর চেয়ে বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। বিশেষ করো মেডিকেলে চান্স না পাওয়া এতটা কষ্টের না, যতটা কষ্টের তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে যদি তোমার মনে হয় যে ইস, আরেকটু চেষ্টা করলে আমি মনে হয় পারতাম। সো এই জিনিসটা যখন তোমার মাথায় আসবে তখন তোমার আফসোসের রিগ্রেটের কোনো সীমা থাকবে না। সো আমার টার্গেট ছিল সবসময় এটাই যে আমি পরীক্ষার হলে গিয়ে বা হল থেকে বের হয়ে আমার যাতে কোনোভাবেই মনে না হয়, কোনোভাবেই যাতে আমার মনে না হয় যে আমি আমার 100% দেই নাই, 99% দিছি, এটাও যাতে আমার মনে না হয়। আমি আমার 100% দিছি, এরপরে বাকি রেজাল্টটা হচ্ছে উপরওয়ালার হাতে। সো এইরকম যদি অনেস্ট পরিশ্রমটা তুমি করতে পারো এবং নিজের প্রতি বিশ্বাসটা রাখতে পারো, তুমি দেখবা কি সব কিছু না অটোমেটিক তোমার ফরে চলে আসবে, তোমার ভালো রেজাল্ট হবে, তুমি জীবনে অনেক ভালো কিছু করতে পারবা। সো সবসময় জিনিসটা মনে রাখবা যে সবাই যদি তোমার উপর বিশ্বাস হারায় ফেলে, নিজের প্রতি বিশ্বাসটা হারাবা না। এবং নিজের প্রতি বিশ্বাস না হারানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের অনেস্ট পরিশ্রমটা সবসময় দেওয়া। ঠিক আছে? সো লিটল ডোজ অফ মোটিভেশন, বাট ইটস ট্রু, এটা আমাকে অনেক হেল্প করছে। না, আমি সবসময় মনে করতাম যে এমন কি আসবে মেডিকেলে যেটা আমি পারবো না। হ্যাঁ, আমি যদি পড়ি আমি পারবো না, এমন কি আসবে? হ্যাঁ, আমি একবার পড়লে না হলে আমি 2বার পড়বো, 3বার পড়বো, 4বার পড়বো, একটু কম ঘুমাবো, একটু কম সময় নষ্ট করব, একটু কম আড্ডা দিব, একটু কম ফেসবুক চালাবো, পড়বো বেশি। আমার টেবিলের উপর লিটারেলি একটা কথা লেখা ছিল। হ্যাঁ, মানে খুব মনে পড়ে এই সময়টার কথা। একটা কোট আমি লিখে রাখছিলাম, এটা আমার নিজের বানানো কোট, আসলে কোথাও থেকে নেওয়া না, যে 1 মিনিট ক্যান গেট ইউ চান্স ইন দ্য মেডিকেল কলেজ অ্যান্ড 1 মিনিট ক্যান, খুব মনে নাই আসলে কী লিখছিলাম, বাট সারাংশটা ছিল এরকমই যে তুমি যে 1টা মিনিট নষ্ট করতেছো বা 1টা মিনিট অন্যদিকে তাকা আসছো, ডিপ্রেশনে আসছো বা হতাশ লাগতেছে, ওই 1টা মিনিট তোমাকে হেল্প করতে পারে মেডিকেলে চান্স পাইতে। আর এই 1টা মিনিট যদি তুমি নষ্ট করো, 1টা মিনিটের কারণেও তোমার মেডিকেলের চান্সটা লুজ হয়ে যেতে পারে। কেন? কারণ হচ্ছে ধরো ওই 1টা মিনিট যেটা তুমি নষ্ট করতেছো, ওই 1টা মিনিটে তুমি যদি 1টা বা 2টা বা 3টা এমসিকিউ পড়তা বা বইয়ের 3টা লাইনও পড়তা ইম্পর্টেন্ট, বা প্র্যাকটিস করতা, তুমি জাস্ট চিন্তা করো যে তুমি জাস্ট এইটুকু যদি বিশ্বাস করতে পারো যে এখন তুমি যা পড়তেছো সেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, তুমি যদি জানতা এরকম, তাহলে তুমি সেটাকে কীভাবে পড়তা? সো এক্স্যাক্টলি আমি ওইটাই চিন্তা করতাম যে হ্যাঁ, আমি 1 মিনিটে যেটা পড়বো এইটা আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, অ্যান্ড আমি কোনোভাবেই এই সুযোগটা মিস করতে পারবো না যে আমি 1 মিনিটে কী পড়বো। সো 1 মিনিটে যদি আমি একটা এমসিকিউ পড়ি এবং সেটা যদি মেডিকেলে চলে আসে, সো ওইটাই আমাকে মেডিকেলে চান্স পাওয়া দিতে পারবে। বাট ওই একটা এমসিকিউ ভুল করার কারণে যদি আমি মেডিকেলে চান্স না পাই, এটার চেয়ে তো আফসোসের কিছু হবে না, তাই না? সো তুমি ওই 1 মিনিটের হিসাবে ভাববা, দেখবা যে অনেক অনেক বেশি ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। ঠিক আছে? ওকে, সো সবাই কথাটা মনে রাখবা। আশা করি নিজের উপর বিশ্বাস রাখলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে সেই জায়গাটা পৌঁছে দিবে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আমরা ভ্যাকসিন পর্যন্ত আসছি, তাহলে ভ্যাকসিনে আমরা চলে আসলাম। ভ্যাকসিনের প্রথম যে ভ্যাকসিনটা আবিষ্কৃত হয়েছে, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে যে লুই পাস্তুর এই জলাতঙ্কের ভ্যাকসিন কে আবিষ্কার করে? হ্যাঁ, জলাতঙ্কের ভ্যাকসিন কে আবিষ্কার করে? লুই পাস্তুর। কিন্তু সে কিন্তু প্রথম না, প্রথম হচ্ছে এডওয়ার্ড জেনার। এই লোক কিন্তু গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করছে। এডওয়ার্ড জেনার প্রথম। কোনটা? এডওয়ার্ড জেনার, গুটি বসন্তের ভ্যাকসিন। আচ্ছা, একটা আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য, এখান থেকে একটু রিডিং পড়বা, এটা এমন বেশি কিছু ইম্পর্টেন্ট না, যেটা তোমাকে প্রতিরোধী করে তুলবে, অনক্রমতার সূচনা দিবে, সারা জীবন বজায় থাকবে। ঠিক আছে? এইসব জিনিসপত্র। বাট আমাদের জন্য কনসার্নের বিষয় হচ্ছে ভ্যাকসিনের প্রকারভেদ, ভ্যাকসিনের কী কী টাইপ আছে, কয় ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। দেখো, তোমাদের বইতে 6 ধরনের ভ্যাকসিনের কথা বলা আছে, আগে 5 ছিল, এখন একটা অ্যাড করছে। একটা হলো মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন। ভ্যাকসিন জিনিসটা কি, এটা কিন্তু আমি আগেও বলছি। ভ্যাকসিন জিনিসটা কি? ভ্যাকসিন আসলে কি? কিছুই না, এটা জাস্ট একটা মৃত জীবাণু, মৃত বলো, নিষ্ক্রিয় বলো, যাই বলো, এরকম একটা জীবাণু। ঠিক আছে? ভাইরাসকে মেরে ফেলে বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে সেটা থেকে ভ্যাকসিন বানানো হয়েছে। তাতে কি হবে? এটার পাওয়ার অনেক কমে গেল,
যখন তোমার বডিতে দেওয়া হবে তখন সামান্য জ্বর আসতে পারে, এর চেয়ে বেশি কিছু হবে না, বাট সে একটা ইমিউন রেসপন্সকে স্টিমুলেট করবে, করে তোমার বডিতে অ্যান্টিবডি প্রডিউস হতে সাহায্য করবে। সেম একদম যেই ফর্মেটে আমরা দেখছি অ্যান্টিবডি প্রডিউস হয়েছে ওই ফর্মেটেই, জাস্ট তোমার বডিতে ক্ষতি হবে না, এই জন্যই ভ্যাকসিন। তাহলে কী কী টাইপের ভ্যাকসিন আছে দেখো, একটা হলো মৃত বা নিষ্ক্রিয়, যেটাকে আমরা বলি কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, মানে জীবাণুটাকে আমরা মেরে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় লাইভ ভ্যাকসিনও কিন্তু আমরা দিই, মানে যেটাকে আমরা বলি অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, লাইভ অ্যাটিনিউয়েটেড। হ্যাঁ, তাহলে নিষ্ক্রিয় ভ্যাকসিন মানে হচ্ছে ভ্যাকসিন জীবাণুটাকে আমরা মেরে ফেলছি একদম, আর লাইভ অ্যাটেনিউয়েটেড মানে হচ্ছে শক্তিটাকে কমায় দিছি, জীবাণুটা ঠিকই আছে, তার শক্তিটা আমি কমায় দিছি, ও বেঁচে আছে কিন্তু ও এখন আমাকে অ্যাটাক করে অসুস্থ করে ফেলবে এরকম শক্তি নাই, ওইটাকে আমরা বলি শক্তিরাশ বা অ্যাটেনিউয়েটেড। এরপর হচ্ছে টক্সয়েড। টক্সয়েড মানে হচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু আছে যাদের মধ্যে থেকে আমরা একটা টক্সিন আলাদা করতে পারি, ঠিক আছে, তারা ওই টক্সিন দিয়ে আমাদেরকে অসুস্থ করে ফেলে, সো টক্সিন জিনিসটাকে আমরা আলাদা করতে পারি, তখন এটাকে আমরা বলি টক্সয়েড ভ্যাকসিন। এরপর হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন, এরপর হচ্ছে কনজুগেট ভ্যাকসিন, মানে দুইটা ডিফারেন্ট উপাদান মিলাই আমরা বানাই, যেটা এটা হচ্ছে কনজুগেট। আরেকটা হচ্ছে ডিএনএ ভ্যাকসিন। আসলে ডিএনএ ভ্যাকসিন আর ভ্যাকসিন এটা আরেকটা ডিফারেন্ট টাইপ, বাট তোমাদের এখানে দিছে আর কি। তো দেখো আমরা একটু উদাহরণগুলো পড়ার চেষ্টা করি। মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, এটার উদাহরণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ, নট বি, মনে রাখতে হবে হেপাটাইটিস এ, আর হচ্ছে র্যাবিস, ঠিক আছে, র্যাবিস। তো তোমরা এটা মনে রাখতে পারো, পাহাড় কই, কি কই, পাহাড় কই। পাতে হচ্ছে পোলিও, হতে হচ্ছে হেপাটাইটিস এ, রতে র্যাবিস, কতে কলেরা, রস্যইতে ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। অনেক ধরনের ছন্দ আছে, আমি ছন্দের খুব বেশি একটা ফ্যান না, বাট তোমরা পড়তে পারো, ঠিক আছে, পাহাড় কই। আচ্ছা, শক্তিরাশ হচ্ছে মামির টাই, পচা, এরকম কি কি মানে কিছু ছন্দ, এগুলা দিয়ে অনেকে পড়ে, সো তোমরা অনেক সময় পছন্দ করো, দ্যাটস আমি দিচ্ছি, পড়তে পারো। মামির টাই পচা, হ্যাঁ, মামির টাই পচা মানে কি, মাতে হলো, মাতে কি মামস, মিতে মিজেলস, টাইতে টাইফয়েড, আর পতে কি পচা, চতে চিকেন পক্স, ঠিক আছে, চিকেন পক্স, পচা, ওকে, বা পানি বসন্ত, যেটাই বলো না কেন। তাইলে শক্তিরাশ ভ্যাকসিনগুলোর উদাহরণ কি, মামিরটাই পচা। টক্সয়েড, সবচেয়ে টক্সিক টাউন কোনটা বলো তো বিশ্বের মধ্যে, সবচেয়ে টক্সিক টাউন কি, ঢাকা টাউন, তাই না, ঢাকা টাউন। তাহলে এই ঢাকা টাউন মানে হচ্ছে ডিতে ডিপথেরিয়া, টাউনে হচ্ছে টিটেনাস, ওকে, ডিপথেরিয়া টিটেনাস, তাহলে টক্সয়েডের উদাহরণ কি, ঢাকা টাউন। সাব ইউনিট ভ্যাকসিন মনে রাখবা, এইচবিভি, এইচপিভি, কি বললাম, এইচবিভি, এইচপিভি মানে হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আচ্ছা, কনজুগেট ভ্যাকসিনের উদাহরণ একটাই, এইচআইভি, ছোট করে দেখো, এই যে ছোট হাতের একটা আই আছে, এটা হলো কনজুগেট ভ্যাকসিন, একটু নামটা কঠিনও, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন, সো এটা এই জন্য কনজুগেট, একটু কমপ্লেক্স, ওকে। আচ্ছা, এছাড়া ডিএনএ ভ্যাকসিন আছে, এগুলো তোমার দরকার নেই অত উদাহরণ। সো আমরা কী কী পড়লাম, মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, উদাহরণ হচ্ছে পাহাড় কই, পতে কি পোলিও, হতে কি বলছি হেপাটাইটিস এ, এটা কিন্তু মনে রাখতে হবে, হেপাটাইটিস এ। হেপাটাইটিস বি কিন্তু আমাদের সাব ইউনিট, হ্যাঁ। আচ্ছা, কতে কলেরা, ইতে ইনফ্লুয়েঞ্জা। শক্তিরাশ কি, মামির টাই পচা, মাতে কি মিজেলস, মামস, টাইফয়েড, চিকেন পক্স। কিন্তু তুমি যদি বলো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের সবচেয়ে কমন এক্সাম্পল কি, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে বিসিজি, ওকে। আচ্ছা, তাহলে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনের সবচেয়ে পপুলার এক্সাম্পল কিন্তু বিসিজি, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, বিসিজি। এই যে তোমাদের বইতে এখানে দেয়া আছে দেখবা, এবং এই বিসিজির ফুল ফর্মটাও তোমাদের আসতে পারে, ঠিক আছে, ব্যাসিলাস কালমেটি গুয়েরিন, এটা হচ্ছে ওই বিজ্ঞানীদের নাম অনুসারে, কালমেট আর হচ্ছে গুয়েরিন, হ্যাঁ। তো ব্যাসিলাস কি, ব্যাসিলাস হচ্ছে ওই যে মাইক্রোব্যাকটেরিয়ামটা আর কি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওইটা হচ্ছে ব্যাসিলাস, এই জন্য। তো যাই হোক, এইটা হলো তোমার ভ্যাকসিনের টাইপগুলো আমরা পড়লাম, কী কী টাইপ আছে। আচ্ছা, এরপর হচ্ছে ভ্যাকসিনেশনের মধ্যে আমরা একটু পড়বো যেটা, সেটা হলো
ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা, ঠিক আছে? প্রয়োজনীয়তা তো অবশ্যই, আমাদের যত বিভিন্ন রকম ডিজিজ আছে পৃথিবীতে এগুলাকে নির্মূল করার জন্য এখন আমরা ভ্যাকসিন ইউজ করতেছি। সো বাংলাদেশেও ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে এবং এটা কিন্তু খুবই স্ট্রং। তুমি যদি চিন্তা করো বিশ্বের মধ্যে তুমি যদি টপ 3-4টা কান্ট্রি চিন্তা করো যাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম খুবই স্ট্রং, বাংলাদেশ কিন্তু তাদের মধ্যে একটা। বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিন্তু খুবই স্ট্রং। কেন? এক নাম্বার হইতেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভ্যাকসিনেশন বেশি লাগেই না, কারণ ওদের দেশে এত জীবাণু, এত হাবিজাবি রোগ খুব কম আছে। তো আমরা যেহেতু একটু থার্ড ওয়ার্ল্ড অ্যান্ড একটু পোর কান্ট্রি, সো আমাদের দেশে অনেক ধরনের রোগ বালাই, অনেক ধরনের জীবাণু। সো এইগুলা ছাড়াও, হ্যাঁ, সো এইগুলার জন্য আমাদের মানে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আগে ভালো ছিল না, বাট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশের বিভিন্ন এনজিও, আইএনজিও এগুলা মিলে এবং বাংলাদেশ গভর্নমেন্টের সহায়তায় ভ্যাকসিনেশন প্রোগ্রামটা এখন খুবই ভালো একটা শেপে আছে। সো এটাকে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটাকে বলি ইপিআই, হ্যাঁ, এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। তো এই ইপিআই প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো ভ্যাকসিন দেওয়া হয়, 10টা ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে? তার মধ্যে তোমাকে একটু জানতে হবে কখন কোন ভ্যাকসিনটা দেওয়া হয় এবং কী কী ভ্যাকসিন দেওয়া হয়, এটা একটু তোমাকে জানতে হবে। দেখো এখানে তোমাকে অনেকগুলো ভ্যাকসিনের নাম দেওয়া আছে। দেখো একটা হচ্ছে, প্রথমটা হলো বিসিজি, যেটা একেবারে জন্মের সাথে সাথেই নর্মালি দিয়ে দেয়, বাট 1 মাসের মধ্যে দিতে হয় আর কি, সবচেয়ে ভালো, বাট সবচেয়ে ভালো হলো জন্মের সাথে সাথে দেওয়া। এরপর হচ্ছে ডিপিটি, ভুল লিখছে, ডিপিটি, ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস, হ্যাঁ, ডিপিটি। এই 3টা একসঙ্গে, আরও 2টা জিনিস একসঙ্গে দেয়, ঠিক আছে? এইচপিভি, এইচআইভি। সো তোমার এই 5টা ভ্যাকসিন একসঙ্গে দেয়, এইটাকে আমরা বলি হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তাহলে 5টা, বিসিজি একটা, 6টা। এছাড়া আছে হলো ওরাল পোলিও আছে, এটা হলো 7টা। তারপরে আছে হচ্ছে মাম্পস মিজেলস, ওকে, মাম্পস আর হচ্ছে মিজেলস আছে। তাহলে এইগুলো, আর আরেকটা আছে হচ্ছে ওরাল পোলিও ছাড়া আরেকটা আছে, ইনজেক্টেবল পোলিও আছে, আইপিভি। সো এই হলো টোটাল 10টা ভ্যাকসিন। তো তোমাকে একটু মনে রাখতে হবে যে জন্মের সাথে সাথে দেয় আমরা বিসিজি, জন্মের সাথে সাথে দেই আমরা বিসিজি, এবং 1 মাসের মধ্যে ওপিভি দেই। এখন ওরাল পোলিও ভ্যাকসিন, তাহলে তুমি কখন কখন দিবা? একটা তুমি 1 মাসের মধ্যে, 6, 10, 14 সপ্তাহ, এটা সবসময় মনে রাখবা, 6, 10, 14, এই 3টা টাইমে, এই 6, 10, 14 সপ্তাহে আমরা অনেকগুলো ভ্যাকসিন দিই। ওরাল পোলিও ভ্যাকসিনের ফার্স্ট ডোজ দেই, সেকেন্ড ডোজ দেই, থার্ড ডোজ দেই, ডিপিটির 1, 2, 3 দেই, হেপাটাইটিস বি এর 1, 2, 3 দেই, ঠিক আছে? মানে বেসিক্যালি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা আমরা দেই, পোলিওর 1, 2, 3 দেই। পোলিওর 0 নামে একটা ডোজ আছে, সেটা দেয় আমরা 1 মাসের মধ্যে। আচ্ছা, তাহলে 6, 10, 14তে আমরা কী কী দেই? পোলিও, পেন্টাভ্যালেন্ট, ডিপিটি, এগুলা, এটা যদি তুমি বলো এইভাবে দিই। বিসিজি দেই জন্মের সাথে সাথে। এরপরে দেখো 9 মাস বয়সে আমরা একটা ভ্যাকসিন দিই, মিজেলস। নর্মালি 9 মাসে আমরা এমআর দিই, হ্যাঁ, মিজেলস রুবেলাই 2টাই দিই, এমআর, ওকে, মিজেলস রুবেলাই 2টাই দিই। আচ্ছা, এছাড়া কিছু বুস্টার ডোজ আছে, এগুলো অত বেশি লাগে না। টিটি ভ্যাকসিন দেই আমরা টিনেজ বয়সে, 10 থেকে 16 বছরে দেই আর কি, হ্যাঁ। বুস্টার ডোজ জিনিসটা কি? অনেক দিন পর পর তুমি যদি একটা বুস্টার ডোজ দাও, তোমার ওই ইমিউনিটিটা অনেক ভালো থাকে, কারণ নাহলে আস্তে আস্তে ইমিউনিটিটা দুর্বল হতে থাকে। সো একটা বুস্টার ডোজ নিলে ভালো, ওকে। তাইলে এখান থেকে সামারিটা হচ্ছে, মনে রাখবো জন্মের সাথে সাথে দেই বিসিজি, এবং 1 মাসের মধ্যে ওপিভির 0 নাম্বার ডোজটা দেই। 6, 10, 14 সপ্তাহে আমরা ওরাল পোলিও দেই, ডিপিটি দেই, হ্যাঁ, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা দেই আর কি। এরপরে দেই হচ্ছে 9 মাসে এমআর। এই 3টা কথা যদি মনে রাখতে পারো এনাফ, এখান থেকে আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, তাহলে আমাদের পড়া মোটামুটি শেষের একটা টপিক আছে, দেখো, দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা। এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, অলরেডি আমরা জানি, পড়া হয়ে গেছে আমাদের। যেটা কি করে, এই টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট যখন সাইটোটক্সিক টি বা হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করে, তখন এটা মেমোরি কোষও তৈরি করে, এবং এই মেমোরি কোষগুলোর কারণে এই সেকেন্ডারি বা গৌণ সারাটা খুব দ্রুত হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু পরবর্তীতে এটা টের পাই না, ঠিক আছে, যেটা আমি বলছি অলরেডি। সো এইটা হচ্ছে আমাদের পড়াশোনা ছিল প্রতিরক্ষা চ্যাপ্টারের। এই চ্যাপ্টারটা খুব ডিটেলস আমরা পড়লাম। আশা করি শুধুমাত্র অ্যাডমিশনের পড়ার বাইরেও তোমাদেরকে অনেকগুলো বেসিক নলেজ আমি দেওয়ার চেষ্টা করছি, এবং প্রতিরক্ষা বা ইমিউনিটি নিয়ে এখন তোমাদের বেশ মোটামুটি ভালো লেভেলে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা ইনশাল্লাহ পারবা। সো এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।